হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 11-এর সেমিস্টার 1 এর সপুষ্পক উদ্ভিদের সারের স্থান বা অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টের পার্ট 1 ভিডিও নিয়ে আলোচনা করব, যেখানে তোমার 100টা এমসিকিউ এখানে ডিসকাশন করা হবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের সারের স্থান, অর্থাৎ অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। অর্থাৎ একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলতে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের কী কী অংশ দেখতে পাওয়া যায়, জিমনোস্পার্মিক প্ল্যান্টের কী কী অংশ দেখতে পাওয়া যায় সেগুলো নিয়ে। তো 1 নম্বর কোশ্চেন দেখো, বলছে ভাজক কলার কোষে যে ছোট গহ্বর দেখা যায় তাকে কি বলে? ভাজক কলার কোষে যে ছোট ছোট গহ্বর দেখতে পাওয়া যায় তাকে কি বলে? ভ্যাকুয়াল বলে, প্রোভ্যাকুয়াল বলে, পোস্ট ভ্যাকুয়াল বলা হয়, এবং কোনোটি নয়। যেহেতু ভাজক কলা হচ্ছে কি বিভাজিত কোষ, ভাজক কলাগুলো পরবর্তী স্থায়ী কলায় পরিবর্তন হবে, তাই ভাজক কলায় যে সমস্ত গহ্বর দেখা যাবে সেগুলো হচ্ছে প্রোভ্যাকুয়াল থেকে পরবর্তীতে আবার স্থায়ী কলায় ভ্যাকুয়াল তৈরি হবে, পরবর্তী কলাতে ভ্যাকুয়াল তৈরি হবে। তো এখানে অ্যান্সার হলো প্রোভ্যাকুয়াল। 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে, উদ্ভিদের কোন অংশে সক্রিয় কোষ বিভাজন ঘটে? তো দেখো, সক্রিয় কোষ বিভাজন কোথায় ঘটবে? যেখানে জাইলেম, যেখানে তোমার ভাজক কলাগুলো থাকবে। উদ্ভিদের বৃদ্ধি কোথায় ঘটে? অগ্রস্থ ভাজক কলা এবং পার্শ্বস্থ ভাজক কলা আর নিবেশিত ভাজক কলা। তো এখানে তোমার বলছে জাইলেম কলা। জাইলেম হচ্ছে একটা জটিল স্থায়ী কলা। তো এর কাণ্ড এবং মূলের অগ্রভাগে অগ্রস্থ কলার বৃদ্ধির জন্য এবং পর্বে। তো এখানে অ্যান্সার হচ্ছে তোমার অগ্রস্থ কলা পর্বে এবং পর্বে, অর্থাৎ এই অংশটাতে। এটা যদি কাণ্ড হয়, তা কাণ্ডে কি হয়? এটা একটা পর্ব, আর 2 পর্বের মধ্যখানে থাকে পরমধ্য। তো এই পর্ব অংশটা নোড যেটা পর্ব বলছি আমরা, পর্ব এবং কাণ্ড এবং মূলের অগ্রভাগে ঘটবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি ডি। 3 নম্বর কোয়েশ্চেন বলছে তোমার, দেখো বলছে নিচের কোনটি ভাজক কলার কাজ? ভাজক কলার কাজ কি? বিভাজিত করা। তা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করার কাজ কার হচ্ছে? দৃঢ়তা প্রদান হচ্ছে স্থায়ী কলার কাজ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো কলার। উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করা। খাদ্য উৎপাদনে সাহায্য কারা করছে? প্যালিসেড, প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, এসব কাজগুলো করছে। উদ্ভিদের খাদ্য জল সংবহন, জাইলেম ফ্লোয়েম করছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি বি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। বিকজ ভাজক কলা মানে ভাজিত কলা, যে কলা বিভাজিত হয়। বিভাজিত কেন হয়? উদ্ভিদের বৃদ্ধি বা ক্ষয়পূরণের জন্য। তাই অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা এবং নিবেশিত ভাজক কলা, 3 রকম ভাজক কলা অবস্থান করে। অবস্থান অনুসারে ভাজক কলা কোনটি? একটা হচ্ছে অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত, সবকটি। অর্থাৎ এটা যদি একটা মানে উদ্ভিদ হয়, তাহলে উদ্ভিদের সবচেয়ে ডগার দিকে যে কলাটা থাকছে সেটা হচ্ছে অগ্রস্থ। এবার কি হচ্ছে, এখানে এবার থাকে যদি সাইডের দিকে যে কলাটা থাকবে তাকে বলা হচ্ছে পার্শ্বস্থ। আর যে অংশ থেকে তোমার শাখা প্রশাখা তৈরি হচ্ছে, যেটাকে আমরা নোড বলছি, সেটা হচ্ছে কি সেই অংশকে নিবেশিত ভাজক কলা থাকে, নিবেশিত। তো অগ্রস্থ ভাজক কলার কাজ হচ্ছে সেটাকে উপরের দিকে বৃদ্ধি করা, পার্শ্বস্থ ভাজক কলা সাইডের দিকে বৃদ্ধি করা, এবং নিবেশিত ভাজক কলা হচ্ছে পর্বের অংশ যেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হচ্ছে সেগুলো বৃদ্ধি করা। তো এখানে অ্যান্সার হচ্ছে সবকটি। 5 নম্বর হচ্ছে কি অবস্থান অনুসারে হচ্ছে কি হলো পার্শ্বস্থ ভাজক কলা উদাহরণ কি? পার্শ্বস্থ ভাজক কলা ভেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, বার্ক ক্যাম্বিয়াম এবং সবকটি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি, দেখো পার্শ্বস্থ ভাজক কলা যেগুলো উদ্ভিদকে পার্শ্বের দিকে বাড়াবে। ওকে, এখানে দেখো এই যে এটা হচ্ছে ভেসিকুলার ক্যাম্বিয়াম, আর এটা হচ্ছে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, আর এখানে রয়েছে কর্ক ক্যাম্বিয়াম। তো এই কলাগুলো কি করে? গাছকে সেকেন্ডারি গ্রোথ, গৌণ বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ পার্শ্বের দিকে বৃদ্ধি হতে সাহায্য করে। তাই এখানকার এটা কর্ক ক্যাম্বিয়াম, যেটা কর্টেক্স অঞ্চল থাকে। তাহলে একটা হচ্ছে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, ভেসিকুলার ক্যাম্বিয়াম, এবং এই যে কর্টেক্স রিজনে অবস্থিত ভাজক কলা কর্ক ক্যাম্বিয়াম। এই কর্ক 3টে কলা বিভাজিত হয়ে উদ্ভিদ সেকেন্ডারি গ্রোথ হয় বা উদ্ভিদ পার্শ্বের দিকে বৃদ্ধি হয় বলে কাঠ তৈরি হয়। তাহলে এখানে সবকটি অ্যান্সার। 6 নম্বর বলছে কি মূল এবং কাণ্ডের অগ্রভাগে অবস্থিত ভাজক কলা হলো অবশ্যই প্রাথমিক ভাজক কলা। প্রাথমিক ভাজক কলা মানে যে কলা থেকে বিভাজন শুরু হচ্ছে, প্রাথমিক থেকে গৌণ, গৌণ থেকে প্রগৌণ তৈরি হবে। কুইসেন্ট সেন্টার
অবস্থিত কোথায়? মূলের অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, ক্যাম্বিয়ামে, পাতা। কুইসেন্ট সেন্টার মানে হচ্ছে মূলের অগ্রভাগে অবস্থান করে কুইসেন্ট সেন্টার। এটা কিছু কোষের সমন্বয় করতে চাকতির না একটা নিষ্ক্রিয় অঞ্চল যা মূলের অগ্রভাগ। তাহলে এই কুইসেন্ট সেন্টার কি হচ্ছে? এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় অঞ্চল যা মূলের অগ্রভাগে অবস্থান করে, নিষ্ক্রিয় অঞ্চল। এবং কি হচ্ছে, এই কোষগুলোতে প্রোটিন সংশ্লেষ খুব ধীরে ধীরে হয় এবং প্রোটিন সংশ্লেষ খুব ধীরে ধীরে হয়, সংশ্লেষ খুব ধীরে ধীরে হয়, মানে এখানে কোষ বিভাজিত হয় না, ধীরে ধীরে হয়। এখানে অন্যান্য কোষের তুলনায় এই কোষের ডিএনএ এবং আরএনএর পরিমাণ অনেক কম। এখানে ডিএনএ এবং আরএনএর পরিমাণটা খুব কম, আরএনএর পরিমাণ খুব কম থাকে। তাহলে কুইসেন্ট সেন্টার হচ্ছে মূলের অগ্রভাগ, একবারে মূলের ধরে নাও এটা মূলের অগ্রভাগ যেখানে মূলত্র রয়েছে, এখানে মূলত্র রয়েছে এবং এই জাস্ট উপর এই পোর্শনগুলো থাকবে তোমার কুইসেন্ট সেন্টার, যেখানে তোমাকে এগুলো কোষগুলো নিষ্ক্রিয় হবে, বৃদ্ধিতে সহায়তা করবে না, এর বিভাজন খুব ধীরে হবে এবং এখানে ডিএনএ আরএনএর পরিমাণটা খুব কম থাকবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 8 নম্বর বলছে দুটি স্থায়ী কলাস্তরের মধ্যবর্তী অবস্থান ভাজক কলায় কি বলা হয়? দুটো স্থায়ী কলার মধ্যবর্তী কলাকে আমরা বলি কি? নিবেশিত ভাজক কলা। এটা হচ্ছে নিবেশিত, দুটি স্থায়ী কলা, মানে এখানে এই পরমধ্য দুটো হচ্ছে কি স্থায়ী কলা, মধ্যখানে রয়েছে তোমার নিবেশিত ভাজক কলা। তো অ্যান্সার হয়ে গেল নিবেশিত ভাজক কলা। 9 নম্বর কোশ্চেন বলছে নিবেশিত ভাজক কলার শাখার কোন অংশে অবস্থিত? এটা পর্ব অংশে অবস্থান করে, পর্ব অংশে নিবেশিত ভাজক কলা শাখার কোন অংশ? নিবেশিত ভাজক কলা শাখার কোন অংশে অবস্থান করে? তো এটা অবশ্যই কোথায়? যে পর্ব অংশটা থাকে যেখানে বিভাজিত হয় সে অংশে অবস্থান করে। 10 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতের মধ্যে কোনগুলো পার্শ্বস্থ ভাজক কলা? তাহলে ইন্টারক্যালারি মেরিস্টেম, অগ্রস্থ ভাজক কলা, ভেসিকুলার, এগুলো না। ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, ভেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক, এই তিনটে ABC। এই যে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, ভেসিকুলার ক্যাম্বিয়াম এই অঞ্চলে অবস্থান করে, কর্ক ক্যাম্বিয়াম এই রিজনে অবস্থান করে। এই তিনটে হচ্ছে তোমার মানে পার্শ্বস্থ ভাজক কলা। তারপর হচ্ছে কি 11 নম্বর কোয়েশ্চেন প্রাথমিক ভাজক কলা কোনটা? ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, ভেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, সহযোগী ক্যাম্বিয়াম। তাহলে প্রথমে হচ্ছে কি থাকে? প্রথমে থাকে ভেসিকুলার ক্যাম্বিয়াম। এই ভেসিকুলার ক্যাম্বিয়াম এই অংশটা থাকে ভেসিকুলার ক্যাম্বিয়াম। এরপরে কি ওই অংশটা তখন ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম তৈরি। এখানে ভেসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে প্রাথমিক ভাজক কলা, ভেসিকুলার ক্যাম্বিয়ামটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা। তারপর 12 নম্বর কোয়েশ্চেন বলছে ভ্রূণ অবস্থা থেকে যে ভাজক কলা উদ্ভিদ অঙ্গের শীর্ষে থাকে তাকে আমরা কি বলি? প্রাথমিক ভাজক কলা। ভ্রূণ অবস্থা থেকে প্রথম যে ভাজক কলা তৈরি হবে তাকে আমরা প্রাথমিক ভাজক কলা বলি। এই প্রাথমিক ভাজক কলা এবং আগে অবশ্যই তাকে আদি ভাজক কলাও বলা হতে পারে। তো এখানে প্রাথমিক ভাজক কলা সবচেয়ে কারেক্ট অ্যান্সার, 12 হচ্ছে বি অ্যান্সার। 13 নম্বর কোয়েশ্চেনটা বলছে নিম্নলিখিত কোনটি উৎপত্তিগতভাবে প্রাথমিক ভাজক কলা? তাহলে আদি ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, কর্ক ক্যাম্বিয়াম, ভেসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি? এটা অ্যান্সার হচ্ছে তোমার বি, অর্থাৎ কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে উৎপত্তিগতভাবে প্রাথমিক ভাজক কলা নয়, প্রাথমিক ভাজক কলা নয়। তাহলে এখানে কি হচ্ছে? এটা কর্ক ক্যাম্বিয়াম। ভেসিকুলার ক্যাম্বিয়াম, নিবেশিত ভাজক কলা বা আদি ভাজক কলা সবগুলো প্রাথমিক ভাজক কলা, কিন্তু কর্ক ক্যাম্বিয়াম কি হয়? যখন এই ভেসিকুলার বা ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম বেশি বেশি বৃদ্ধি পাবে তখন এরা বাইরের দিকে প্রেসার ক্রিয়েট করবে, তখন এই কর্টেক্সের যাতে গাছটা ফেটে না যায় তার সেই জন্য কি করে এই কর্টেক্স তখন বিভাজিত হবে, ওই জন্য এটা প্রাথমিক ভাজক কলা নয়। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর বলছে কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? প্রোটোডাম, ফেলোজেন, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এখানে প্রোটোডাম, প্রো কথাটা আসছে মানে আদিম চলে আসছে, ফেলোজেন, গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম মানে কোনটা? যেখানে আছে আমাদের এই পিথ রিজিয়নটা, যেখানে জাইলেম, ফ্লেম, পেরিসাইকেল এবং পিথ রিজিয়ন রয়েছে, সে অংশটা হচ্ছে তোমার ওই কলা। এখানে হচ্ছে কি ফেলোজেন। ফেলোজেনটা কি বার? এই যে কর্ক ক্যাম্বিয়াম রয়েছে, এই কর্ক ক্যাম্বিয়ামের টিস্যুর নাম হচ্ছে ফেলোজেন। যেটা তোমার ভিতরের দিকে তিনটা অংশ ভাগ, দুটো অংশ ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ফেলেম অ্যান্ড ফেলোডাম,
আর মধ্যখানে থাকবে ফেলোজেন। ওকে, তাহলে 1, 2 এবং 3 তিনটে টিস্যু তৈরি করে এই কর্ক ক্যাম্বিয়াম বিভাজিত হয়ে। তো কর্ক ক্যাম্বিয়াম কি হচ্ছে, যখন সেকেন্ডারি গ্রোথ ঘটছে তখন তৈরি হচ্ছে, ওই জন্য ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়ামটা ভাজক কলা নয়। কর্ক ক্যাম্বিয়াম সৃষ্টি হয় প্রাথমিক ভাজক কলা থেকে, পার্শ্বস্থ ভাজক কলা থেকে, নিবেশিত ভাজক কলা থেকে এবং কোনোটি নয়। কর্ক ক্যাম্বিয়াম তৈরি হয় তোমার পার্শ্বস্থ ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা থেকে। কর্ক ক্যাম্বিয়াম, কোশ্চেন, কর্ক ক্যাম্বিয়াম ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম হলো এক ধরনের। এই যে কর্ক ক্যাম্বিয়াম মানে এটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, এই অংশটা, আর ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম এই অংশটা। তাহলে এগুলো ভেসিকুলার থেকে ইন্টারভেসিকুলার তৈরি হচ্ছে, আর কর্টেক্স থেকে কর্ক ক্যাম্বিয়াম তৈরি হচ্ছে। অগ্রস্থ ভাজক কলা, গৌণ ভাজক কলা, ক্ষতক ওন টিস্যু, প্রাথমিক ভাজক কলা। কর্ক ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম এটা হচ্ছে কি তোমার গৌণ ভাজক কলা, কারণ কর্ক ক্যাম্বিয়াম আমরা জানি প্রাথমিক ভাজক কলা নয়। ইন্টারভেসিকুলার ভাজক কলা, ইন্টারভেসিকুলার তৈরি হচ্ছে কি ভেসিকুলার ক্যাম্বিয়াম থেকে, ভেসিকুলার ক্যাম্বিয়াম। আর কর্ক ক্যাম্বিয়াম তৈরি হচ্ছে প্রো ক্যাম্বিয়াম থেকে। এবার 17 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে কলা প্রাথমিক মানে প্রাইমারি মেডুলারি রেজ থেকে উদ্ভূত হয় তা হলো ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, সহযোগী ভাজক কলা এবং ফেলোজেন। সেটা হচ্ছে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম। অর্থাৎ এই যে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে, এটা আসলে কি হচ্ছে, এভাবে মেডুলারি রে তৈরি হয়ে হবে, এভাবে তোমার মেডুলারি রেজ ফর্মেশন হবে। এই মেডুলারি রেজগুলো কি হচ্ছে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম থেকে তৈরি হয়। প্রাইমারি উদ্ভূত হয় কোথায়, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম থেকে এরকম ভাবে লম্বা লম্বা মেডুলারি রেজ তৈরি হয়। 18 নম্বর বলছে, ঘাসের পাতার এপিডার্মিসে অবস্থিত বর্ণহীন বড় ফাঁকা কোষ আনুষাঙ্গিক কোষ। এটা হচ্ছে পাতার অন্তর্গঠন। ঘাসের পাতার এপিডার্মিসে অবস্থিত বর্ণহীন বড় ফাঁকা কোষকে আনুষঙ্গিক কোষ বলা হয়ে থাকে। দ্বিবীজপত্রী পাতার নালিকা বান্ডিলে বড় এবং মোটা প্রাচীরবিশিষ্ট কোষ দ্বারা পরিবেশ তাকে যোজক কলা বলা হয়। মেডুলারি রশ্মির কোন কোষ দ্বারা ক্যাম্বিয়াল রিং তৈরি হয়? আলগা এপিডার্মিস কোষ, যেটি এপিডার্মিসকে ভেদ করে গুড়িতে লেন্স আকৃতির অংশ তৈরি করে, তাকে স্পঞ্জি প্যারেনকাইমা বলা হয়ে থাকে। তাহলে এখানকার সঠিক তথ্যটি হলো মেডুলারি রেজ কোষ দ্বারা ক্যাম্বিয়াল রিং তৈরি করে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম। মেডুলারি রশ্মির দ্বারা ক্যাম্বিয়াম রিং তৈরি করে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম। কিন্তু ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম থেকে কিন্তু মেডুলারি রেজগুলো তৈরি হয়। 19 নম্বর বলছে, উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কে? প্যারেনকাইমা, ক্যাম্বিয়াম। গৌণ বৃদ্ধির ক্যাম্বিয়াম দায়ী। 20 নম্বর, ক্যাম্বিয়ামের সক্রিয় অঞ্চল সক্রিয় হয় কখন? শীতকালে, শরৎকালে এবং বসন্তকালে। এটা সবচেয়ে সক্রিয় হয় বসন্তকালে, বলে ক্যাম্বিয়াম বেশি বিভাজিত হয় এবং গাছটার পার্শ্বস্থ বৃদ্ধি ঘটে। ক্যাম্বিয়াম রিং সাধারণত বাইরের দিক থেকে ভিতরের দিকে বেশি সক্রিয়, কারণ এটা কি হয়, ভিতরের দিকে থাকে জাইলেম থাকে, বাইরে ফ্লুয়েম থাকে। তো ক্যাম্বিয়াম রিংটা কি হচ্ছে, ভিতরের দিকে বেশি বিভাজিত হয়। ভিতরের দিকে বেশি বিভাজিত হওয়ার ফলে এটা বাইরের দিকে তখন প্রেশার ক্রিয়েট করে। প্রেশার ক্রিয়েট করার ফলে কি হয়, যে বাইরের দিকে ছালের মধ্যে হালকা ফাটল দেখতে পাওয়া যায়। তো ভিতরের দিক থেকে বাইরের দিকে বেশি সক্রিয় হয়। বি নম্বর অ্যান্সার। 22 নম্বর বলছে, নিম্নলিখিত মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? জাইলেম প্যারেনকাইমা জীবিত কোষ, কোলেনকাইমা এরা জীবিত হতে পারে, মৃত হতে পারে। ফেলেম এবং ফ্লুয়েম অ্যান্ড ফ্লুয়েম। এখানে আমরা কি ফেলেমটা কি, এই যে কর্টেক্স বিভাজিত হয়ে তোমার কর্ক ক্যাম্বিয়াম বিভাজিত 3টে কোষ তৈরি করে, যেটা ছাল বা বার্ক তৈরি করে। একটা হচ্ছে ফেলেম, ফেলোজেন আর ফেলোডাম। এগুলো সেই কোষগুলো হচ্ছে মৃত কোষ, আর বিভাজিত হয় না। যেটা আমরা গাছের ছাল বলি যেগুলোকে, মানে এই যে ফেলোজেন মানে ফেলেম বাইরের দিকে, ফেলোজেন মধ্যখানে আর ফেলোডাম, এই 3টে টিস্যু মিলে তৈরি হয় গাছের ছাল বা যেটাকে আমরা বার্ক বলি। এরপরে আর কোনো বিভাজন হয় না। এরা এই কর্ক ক্যাম্বিয়াম থেকে সেকেন্ডারি গ্রোথের সময় তোমার এই টিস্যুগুলো তৈরি হয়, এরপর থেকে আর তৈরি হয় না, বলে এরা হচ্ছে ডেড টিস্যুতে কনভার্ট হয়ে যায়। এটা গাছের ছাল ও বার্ক বলা হয়। নেক্সট কোয়েশ্চেন 23, স্থায়ী কলা থেকে উৎপন্ন বিভাজনের সক্ষম কলা হলো, স্থায়ী কলা থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু বিভাজনের সক্ষম, সেটা ফ্লেম, ফেলোডাম, ফেলোজেন অ্যান্ড
পেরিডাম। কোনটা হবে এখানে? বলছি স্থায়ী কলা থেকে উৎপন্ন, বিভাজনে সক্ষম, স্থায়ী কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে সক্ষম, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সি নাম্বারটা, ফেলোডাম। ফেলোডাম কি হয়? বিভাজনে সক্ষম হয়, অর্থাৎ এটা বিভাজিত হয়ে গিয়ে তোমার পরের দিকে ফেলেম, ভিতরের দিকে ফেলোডাম তৈরি করে, ফেলোজেন তৈরি করে। 24 নম্বর, পেরিব্লেম থেকে সৃষ্টি হয়। পেরিব্লেম এপিডার্মিস, কিউটিকল, অন্তঃস্থক, কর্টেক্স এবং অধস্তক সংবহন করা। মানে এখানে বলা হচ্ছে কি যে আমাদের টিস্যু, প্ল্যান্ট টিস্যু দুটো কোষ থেকে তৈরি হয়। প্ল্যান্ট টিস্যু একটা পেরিব্লেম, একটা প্লিউরোম। পেরিব্লেম আর প্লিউরোম। তাহলে কি হচ্ছে? পেরিব্লেম থেকে তৈরি হচ্ছে বলছে কি পেরিব্লেম থেকে বাইরের অংশ তৈরি হয় আর প্লিউরোম থেকে ভিতরের অংশ তৈরি হয়। তো বাইরের কি? তো এক অন্তঃস্থক, কর্টেক্স এবং অধস্তক, এটা হতে পারে। এটা অ্যান্সার। তো পেরিব্লেম থেকে আউটার লেয়ার তৈরি হচ্ছে, আউটার লেয়ার, আউটার বাইরের দিকের যে আবরণ সেটা তৈরি হচ্ছে। এই জন্য অন্তঃস্থক তৈরি, কর্টেক্স এবং অধস্তক। আর প্লিউরোম, 25 নম্বর কোয়েশ্চেন, প্লিউরোম থেকে কি তৈরি হচ্ছে? অন্তঃস্থক, স্টিলি, কর্টেক্স এবং এপিডার্মিস। তাহলে কর্টেক্স, এপিডার্মিস এবং অন্তঃস্থক তিনটে তৈরি হয়েছে কোথা থেকে? পেরিব্লেম থেকে বাঁচ থেকে শুধুমাত্র তোমার স্টিলি পোর্শনটা বাঁচছে, স্টিলি। তো স্টিলিটা কি? স্টিলি মানে হচ্ছে তোমার কি কি অংশ ধরে? স্টিলি হচ্ছে তোমার পেরিসাইকেল, পরিচক্র, তারপর হচ্ছে কি এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসে চলে গেল, পেরিসাইকেল। তারপর হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডল, যেখানে কে রয়েছে? জাইলেম রয়েছে আর ফ্লুয়েম রয়েছে। আর কি রয়েছে? আর হচ্ছে তোমার পিথ। এই কটা অংশ নিয়ে আমাদের স্টিলি বা কেন্দ্রীয় স্টিলি আরেকটা নাম হচ্ছে কেন্দ্রীয় স্তম্ভ, যেটা পরিচক্র, বাইরের দিকে পরিচক্র, তার ভাস্কুলার বান্ডল, জাইলেম, ফ্লুয়েম এবং পিথ নিয়ে গঠিত হচ্ছে। 26 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কলাগুলোর কোনটি উৎস ক্যাম্বিয়ামের রে ইনিশিয়াল? ট্রাকিড এবং ভেসেল, সিগনল এবং সংকোচ, তারপর জাইলেম এবং ফ্লুয়েম তন্তু, আর হচ্ছে প্যারেনকাইমাল সারিগুলোর বিকিরণ। তাহলে বলছে ক্যাম্বিয়াম রে থেকে রে ইনিশিয়াল হচ্ছে ট্রাকিডস অ্যান্ড ভেসেলস। এ নাম্বার অ্যান্সারটা এখানে অপশন, জাইলেম কোকোস। রে এবং ফিউসিফর্ম ইনিশিয়াল তৈরি করে ফেলেম, ফেলোজেন, গৌণ জাইলেম, গৌণ ফ্লুয়েম এবং সাধারণত কি বলছে? ক্যাম্বিয়াম। তাহলে এরা তৈরি করে গৌণ জাইলেম এবং গৌণ ফ্লুয়েম। এরা হচ্ছে ফিউসিফর্ম ইনিশিয়াল এবং রে ইনিশিয়াল, এরা হচ্ছে উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী থাকে। এবার গৌণ জাইলেম এবং গৌণ ফ্লুয়েম তৈরি করলো। এটা কিছুই না, এটা হচ্ছে এই যে তোমার হলো এখানে যে তোমার ক্যাম্বিয়াম রিং পড়লে, তো জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যে যেটা থাকলো সেটা হচ্ছে ফিউসিফর্ম ইনিশিয়াল, মানে এখানে যেটা থাকছে সেটা ফিউসিফর্ম ইনিশিয়াল, আর মধ্যখানে যেটা থাকছে রে ইনিশিয়াল। 28 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি উদ্ভিদের কর্ক কোষের প্রাচীরের সঙ্গে যুক্ত থাকে? কর্কসেলে থাকে কিউটিন, পেকটিন, লিগনিন অ্যান্ড সুবেরিন। এটা হচ্ছে সুবেরিন। সুবেরিন হচ্ছে এক ধরনের সুবেরিন, এটা হচ্ছে হাইড্রোফোবিক, জল বিকর্ষী পদার্থ, হাইড্রোফোবিক কেমিক্যালস, জল বিকর্ষী কেমিক্যাল একটা। 29 নম্বর বলছে কি যে ভাজক কলার কোষগুলো দুটি সুনির্দিষ্ট তলে বিভাজিত হয়, তাকে কি বলা হয়? তাকে হচ্ছে কি রিব মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম, তার প্লেট মেরিস্টেম, মাস মেরিস্টেম। এটা হচ্ছে কি প্লেট মেরিস্টেম। যে ভাজক কলার কোষগুলো দুটি সুনির্দিষ্ট তলে, মানে একটা ধরনের এটা যদি কোষ হয়, তো কোষটা কি হচ্ছে? প্রথম বিভাজিত হচ্ছে এরকম ভাবে বিভাজিত হচ্ছে, আর অনেক কোষ আছে যারা তোমার বিভাজিত হচ্ছে এভাবে, মানে এভাবে, কেউ লম্বা বিভাজিত হচ্ছে, কেউ এভাবে বিভাজিত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে প্লেট মেরিস্টেম। আর কোন ভাজক কলার কোষ সব তলে বিভাজিত হয়? মাস মেরিস্টেম কলাগুলো সব তলে বিভাজিত হয়, পেরিক্লিনাল, অ্যান্টিক্লিনাল সব দিকে। 31 নম্বর বলছে একটি মাত্র তলে বিভাজিত হয় যে মেরিস্টেম, তাকে বলা হচ্ছে কি রিব মেরিস্টেম। একটি মাত্র তলে বিভাজিত হয় কে? রিব মেরিস্টেম। তাহলে একটি মাত্র তলে বিভাজিত হচ্ছে কে? রিব। একটি হলো রিব মেরিস্টেম। দুটি তলে বিভাজিত হচ্ছে, সেটা হচ্ছে প্লেট মেরিস্টেম।
আর বহুতল বিভাজিত হচ্ছে সেটা হচ্ছে মাস মেরিস্টেম। এবার হচ্ছে 35 নম্বর কোশ্চেন বলছে বহিস্তর মানে কর্টেক্স এবং মজ্জা পিত্ত গঠনের সময় যে ভাজক কলা মুখ্যভাবে গ্রহণ করে সেটা হচ্ছে পাদ ভাজক কলা, সেটা ভূমি ভাজক কলা না পর্শুকা ভাজক কলা, পর্শুকা, সেটা অ্যান্সার হবে পর্শুকা ভাজক কলা। 33 নম্বর বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে স্থায়ী কলার বৈশিষ্ট্য শনাক্ত করো। স্থায়ী কলা কোনটা? পাতলা কোষ প্রাচীর হবে স্থায়ী কলা, কোষ প্রাচীর পাতলা হবে না, সে কোষ প্রাচীরটা মোটা হবে। বুঝলেন? পাতলা কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন পদার্থ গঠিত। কোষগুলো শুধুমাত্র অসমশক্ত প্রকৃতির হয়, কোষগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থান করে, তাই কোষান্তরন্ত্র থাকে না, পরিণত কোষগুলো বিভাজনে অক্ষম এবং মৃত হয়। তাহলে স্থায়ী কলার বৈশিষ্ট্য হতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথম পয়েন্ট হচ্ছে কি এদের কোষগুলো সমসত্ব প্রকৃতির, মানে একই প্রকৃতির কোষ তৈরি হবে, কোষগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থান করে, তাই কোষান্তরন্ত্র থাকে না এবং পরিণত কোষগুলো বিভাজনে অক্ষম। স্থায়ী হতে গেলে প্রথম পয়েন্ট লাগবে সেটা হচ্ছে পরিণত কোষগুলো বিভাজনে অক্ষম, মৃত হয়, যেমন ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এবং কোষ প্রাচীর পাতলা সেলুলোজ বা পেকটিন পদার্থ দিয়ে গঠিত হয়। তাহলে সি নম্বর অ্যান্সার 1 and 4। এবং এই পয়েন্টটা তোমার কারেক্ট। 3 নম্বর যেটা আছে এই পয়েন্টটা কিন্তু কারেক্ট অপশন। এখানে যে কোষগুলো ঘন সন্নিবিষ্ট হবে এবং কোষান্তরণ থাকবে না, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। 34 নম্বর বলছে কি কোনটি স্থায়ী কলার কাজ নয়? তাহলে স্থায়ী কলার কাজ হচ্ছে কি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। তাহলে এখানে জল এবং খাদ্য সঞ্চয় করা, বিভিন্ন পদার্থের ক্ষরণ করা, উদ্ভিদ অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি করা। তা কাজ নয় কি সি নম্বর কাজটা না, জল খাদ্য সঞ্চয় করা, বিভিন্ন পদার্থের ক্ষরণ করা, বা তোমার হচ্ছে কি বলছে উদ্ভিদ অঙ্গের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। তো এই স্থায়ী কলা কোর্সা বৃদ্ধি ঘটাবে না, সে ক্ষরণ করবে, সঞ্চয় করবে, কিন্তু বৃদ্ধি ঘটাবে না। ভুল বিবৃতি বর্ণনা করে। ব্যক্তবীজ উদ্ভিদের জাইলেমের ভেসেলস থাকে না। কোলেনকাইমার কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন দ্বারা গঠিত। প্রথম সৃষ্টি প্রাইমারি জাইলেম উপাদানকে বলা হয় প্রোটোজাইলেম, ডেফিনেটলি প্রো মানে প্রিমিটিভ। প্যারেনকাইমার কোষ প্রাচীর পেকটিনা, প্যারেনকাইমার কোষ প্রাচীর সেলুলোজ এবং হেমিসেলুলোজ দ্বারা তৈরি। রং অ্যান্সার ইজ ডি। সো এখানে এ রাইট, বি রাইট অ্যান্ড সি রাইট। তারপর 36 নম্বর বলছে লম্বা সূচলো প্রান্তযুক্ত স্থূল প্রাচীর বিশিষ্ট প্যারেন্ট কোষগুলো কি বলা হয়ে থাকে? এখানে মেইনলি আমরা লম্বা সূচলো, তাহলে এখানে স্ক্লেরামা টিস্যু হয়, আর একটা হয় তোমার ক্লোরেনকাইমা কি বলছে প্রোসেনকাইমা টিস্যু হয়। এটা কোনোটি না। 36 নম্বর দেখো 36, সেটা হচ্ছে প্রোসেনকাইমা বলতে এখানে মেইনলি হচ্ছে এই যে স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো দেখো এখানে এভাবে হচ্ছে লম্বা সূচলো এবং সেখান থেকে থিক ওয়াল যুক্ত প্রোসেনকাইমা। সালোক সংশ্লেষকারী প্যারেনকাইমা কি বলা হয়? ক্লোরেনকাইমা। যে প্যারেনকাইমা কোষে, এগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ, এই প্যারেনকাইমা কোষগুলোতে যদি তোমার ক্লোরোফিল থাকে তখন সেটাকে ক্লোরেনকাইমা বলা হয় এবং ক্লোরোফিল থাকার মানে তারা খাদ্য সংশ্লেষ করে। 38 নম্বর বলছে ক্লোরেনকাইমা এক ধরনের কি, এটা হচ্ছে ভাজক কলা, স্থায়ী কলা, একটা স্থায়ী কলা। তা এগুলো হচ্ছে বায়ুগব্যযুক্ত প্যারেনকাইমা কি বলা হয়? এরেনকাইমা। যেখানে এয়ার যুক্ত থাকবে সেটাকে আমরা বলছি এরেনকাইমা। তারপর বলছে 40 নম্বর বলছে দেখো নিম্নলিখিত কোন কলাটি জলজ অভিযোজনের সঙ্গে যুক্ত? তাহলে জলজ অভিযোজন মানে কি? যখন জলে থাকবে মানে কি? জলে থাকবে হচ্ছে যখন জলে থাকবে, জলজ অভিযোজনের ক্ষেত্রে সবচেয়ে সাহায্য করে কি এরেনকাইমা। কারণ এরেনকাইমা তো কি জল একটা উদ্ভিদ জলে ভাসতে সাহায্য করে। কারণ জলের জাইলেম কলায় প্যারেনকাইমা কলায় যখন বাতাস ভর্তি থাকবে তখন বডিটা হালকা হবে, যার ফলে সে গাছটা ভাসতে থাকবে। এরেনকাইমা। 41 নম্বর বলছে কচুরিপানা উদ্ভিদ জলে ভেসে থাকতে পারে কারণ এদের কাণ্ডে থাকে কি এরেনকাইমা থাকে। তারপর হচ্ছে বর্জ্য পদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমা কি বলা হয়? এটাকে ইডিওব্লাস্ট বলে। যে সমস্ত কোষের প্যারেনকাইমা কলার মধ্যে তোমার বর্জ্য পদার্থ সঞ্চয় থাকবে তাকে ইডিওব্লাস্ট বলা হয়ে থাকে।
ভুট্টা, আখ এদের কাণ্ডের অধস্তকে মানে হাইপোডার্মিসে কি প্রকার প্যারেনকাইমা থাকে? এটা হচ্ছে তোমার ক্লোরেনকাইমা টাইপের কলা থাকে। 43 নম্বর প্রোসেনকাইমা। ভুট্টা, আখ এদের কাণ্ডের অধস্তকে প্রোসেনকাইমা টাইপের কলা থাকবে। কোন উদ্ভিদের প্রোসেনকাইমা উপস্থিত? কোন উদ্ভিদে প্রশ্ন? এখানে ভুট্টা, আখ এদের কাণ্ডের অধস্তকে থাকছে, তাহলে ভুট্টা, বট, কচু এবং কলাবতী। এদের ক্ষেত্রে ভুট্টার ক্ষেত্রে আখে পড়লাম আমরা ভুট্টা, আখ এবং এদের কাণ্ডের অধস্তকে কি প্রমাণ করা থাকে? এটা হচ্ছে প্রোসেনকাইমা। কোন উদ্ভিদে প্রোসেনকাইমা থাকে? ভুট্টাতে থাকে। এখানে স্টিলেট প্যারেনকাইমা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তথ্যটি শনাক্ত করে? স্টিলেট প্যারেনকাইমা কাকে বলা হচ্ছে কি যে এদের কি হয় স্টার, এগুলো হচ্ছে তোমার প্যারেনকাইমা উইথ স্টার শেপড সেল অ্যান্ড লার্জ ইন্টারসেলুলার স্পেস। প্যারেনকাইমা উইথ স্টার শেপড মানে এরা নক্ষত্রের মতো দেখতে আকৃতির কোষ থাকবে এবং কি থাকবে? স্টার শেপ সেল অ্যান্ড লার্জ ইন্টারসেলুলার স্পেস। মানে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে তোমার কি থাকবে? এদের এই যে কোষগুলো নক্ষত্র আকৃতির মতো হবে এবং এদের কোষগুলোর মধ্যখানে কি থাকবে? এই যে এগুলো ফাঁকা স্থান দেখতে পাচ্ছি, এই যে ফাঁকা স্থানগুলো, এগুলো হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার স্পেসটা থাকবে। বড় অন্তঃকোষান্তরন্ধ্র এবং বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা, ক্লোরোপ্লাস্টযুক্ত সবুজ প্যারেনকাইমা, তারক আকৃতি, প্রথমত স্টার শেপড, তারার মতো দেখতে হয়, স্টার শেপড। তারা সুস্পষ্ট বায়ুপূর্ণ স্থান অর্থাৎ লার্জ বড় বড় ইন্টারসেলুলার স্পেস থাকবে, তারাই হচ্ছে। তাহলে এখানে তারার মতো দেখতে এবং সুস্পষ্ট বায়ুপূর্ণ। 46 নম্বর হচ্ছে মজ্জার প্যারেনকাইমাতে অনুপস্থিত থাকে কি? মজ্জার প্যারেনকাইমাতে অনুপস্থিত থাকে তোমার ক্লোরোপ্লাস্ট। মজ্জার প্যারেনকাইমা মানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকছে। কলাবতী উদ্ভিদে কোন ধরনের প্যারেনকাইমা দেখতে পাওয়া যায়? ইডিওব্লাস্ট যেখানে বর্জ্য পদার্থ সঞ্চয় থাকলো। প্রোসেনকাইমা স্ক্লেরেনকাইমা টাইপের কলা। স্টেট প্যারেনকাইমা লার্জ। তাহলে কলাবতী উদ্ভিদে কি পাওয়া যাচ্ছে? এরেনকাইমা। তাহলে হচ্ছে কি কলাবতী উদ্ভিদে তোমার মেনলি স্টিলেট প্যারেনকাইমা, যেখানে কি তারকার মতো আকৃতি কোষ তারার মতো আকৃতি কোষ থাকছে এবং কি থাকছে? ইন্টারসেলুলার স্পেস বা বায়ুপূর্ণ গহ্বর থাকছে। তাহলে স্টিলেট প্যারেনকাইমা মানে কলাবতী এক ধরনের হাইড্রোফাইট প্ল্যান্ট। হাইড্রোফাইট মানে জলজ উদ্ভিদ। 8 নম্বর 48 হচ্ছে কোলেনকাইমা হলো মৃত এবং ফাঁপা, সজীব এবং সঞ্চিত খাদ্যবিহীন। মৃত এবং সঞ্চিত খাদ্যপূর্ণ, সজীব এবং প্রোটোপ্লাজম পূর্ণ হয়। সজীব এবং প্রোটোপ্লাজম পূর্ণ হয়ে থাকে। তাহলে এর অ্যান্সার হচ্ছে কি? এটা হচ্ছে কোলেনকাইমা। এটা হচ্ছে এটা লিভিং টিস্যু, লিভিং। এটা হচ্ছে লিভিং অর ডেড, লিভিং অর ডেড। এটা আবার পুরো ডেড টিস্যু। এখানে বলছে এই যে কোলেনকাইমা টিস্যুগুলো হচ্ছে সজীব এবং প্রোটোপ্লাজম পূর্ণ হয়। 49 নম্বর বলছে কি সেলুলোজ কনিক কোষ প্রাচীর, মানে কোষ প্রাচীরগুলো কনিক। দেখো এখানে এই কোষ প্রাচীরগুলো কেমন হয়? এরকম ভাবে। এবং এদের যে কোন অংশগুলো থাকে সেগুলো মোটা মোটা থাকে, ঠিক থাকে, এবং পূর্ণ ঠিক থাকবে। তা বলছে সেলুলোজ যুক্ত কৌণিক কোষ প্রাচীর স্থূলীকরণ, কোষ প্রাচীরগুলো মোটা হচ্ছে জীবিত কোষ দ্বারা গঠিত কলাকে কি বলা থাকে? আমরা বলি কোলেনকাইমা। 49 নম্বর বলছি আমরা কোলেনকাইমা। ডিম্বাকার, গোলাকার বা বহুভুজ আকার কোষের কোনগুলিতে সেলুলোজ থাকছে, হেমিসেলুলোজ থাকছে, পেকটিন সঞ্চয়ের কারণে পুরো ক্লোরোপ্লাস্ট থাকে। অন্তঃকোষ স্থান থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তারা কি? তারা হচ্ছে অন্তঃকোষ স্থান থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তারা হচ্ছে তোমার এখানে তারা হচ্ছে কোলেনকাইমা হবে। কোলেনকাইমা এদের ক্ষেত্রে কোষান্তরন্ধ্র থাকতেও পারে না। বলছে কি ডিম্বাকার, গোলাকার অথবা বহুভুজ আকার, অর্থাৎ এরকম হয় ডিম্বাকার হতে পারে, গোলাকার হতে পারে, বহুভুজ আকার হতে পারে। এবং কোষগুলোতে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন সঞ্চয়ের কারণে পুরো ক্লোরোপ্লাস্ট থাকে। অন্তঃকোষের স্থান থাকতেও পারে আবার নাও থাকবে, সেটা কোলেনকাইমা হবে। নিচের কোন উদ্ভিদটি যান্ত্রিক কলা নামে পরিচিত? যান্ত্রিক কলা জাইলেম তন্তু, পেরিডাম, কোলেনকাইমা, স্টিল প্যারেনকাইমা। তাহলে এখানে কোলেনকাইমা হচ্ছে আমাদের যান্ত্রিক কলা নামে পরিচিত।
কোলেনকাইমা। এবার হচ্ছে নিম্নলিখিত কলা, 52 নম্বর হচ্ছে নিম্নলিখিত কলাগুলোর মধ্যে কোনটি উদ্ভিদে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? তাহলে কোলেনকাইমা হচ্ছে, প্যারেনকাইমা হচ্ছে, এরেনকাইমা, স্ক্লেরেন। সবচেয়ে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে আমাদের স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা এখানে নেই, এখানে ক্লোরেনকাইমা নেই, কোলেনকাইমা হবে। কোলেনকাইমা কলার কোষ প্রাচীরে দেখা যায়। কোলেনকাইমা কলার কোষ প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন দেখতে পাওয়া যায়। সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যখন প্যারেনকাইমা পড়বো, মানে এর কোষ প্রাচীর দেখতে পাবো সেলুলোজ আর হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ এর ক্ষেত্রে সেলুলোজ দেখতে পাওয়া যাচ্ছে, হেমিসেলুলোজ দেখতে পাওয়া যাচ্ছে আর পেকটিন দেখতে পাওয়া যাচ্ছে। পেকটিন এর ক্ষেত্রে সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে, পেকটিন থাকবে, পেকটিন থাকে, লিগনিন থাকবে। ওকে, লিগনিন থাকবে। তারপর হচ্ছে কি 54 নম্বর বলছে নিচের কোন উদ্ভিদ কলার কোষে কোষ প্রাচীর লিগনিন যুক্ত হয়? তাহলে এবার আমরা চলে আসছি কি স্ক্লেরাইডের ক্ষেত্রে। স্ক্লেরাইড মানে হচ্ছে স্ক্লেরেনকাইমা, একে স্ক্লেরাইডও বলা হয়। কোলেনকাইমা সম্পর্কিত কোন বিবৃতি সঠিক? প্রোটোপ্লাস্ট ছাড়া কোলেনকাইমা কোষগুলো সাধারণত মৃত হয়। এই কোষগুলো সরু, লম্বা, পুরু লিগনিন দ্বারা গঠিত না। এখানে লিগনিন থাকে, লিগনিন হচ্ছে কোলেনকাইমা বৈশিষ্ট্য। দ্বিবীজপত্র উদ্ভিদের এপিডার্মিসের নিচের স্তরে কোলেনকাইমা কোষ থাকে। পেয়ারা, সবেদা, নাশপাতি প্রভৃতি ফলের মধ্যকার শ্বাসে স্ক্লেরেনকাইমা পাওয়া যায়। CLE স্ক্লেরেনকাইমা। কিন্তু এখানে কি হচ্ছে, এটা হচ্ছে সি হচ্ছে কারেক্ট। দ্বিবীজপত্র উদ্ভিদের এপিডার্মিসের নিচের স্তরে কোলেনকাইমা থাকে। এই কোষগুলো সরু, তাহলে কোলেনকাইমা না, এই কোষগুলো হচ্ছে এটা স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত কোষপ্রাচীর বিশিষ্ট সরল কলাকে আমরা বলছি স্ক্লেরেনকাইমা কলা বলছি। এটা এই স্ক্লেরেনকাইমা। লিগনিন যুক্ত লম্বাটে কোষ সমন্বিত কলাটি হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই লম্বাটে ধরনের এবং লিগনিন যুক্ত। মনে রাখবে এটা হচ্ছে সেলুলোজ, এর প্রধান উপাদান সেলুলোজ, এর প্রধান উপাদান পেকটিন, এর প্রধান উপাদান লিগনিন। নিম্নলিখিত কোনটি সব থেকে বেশি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? ডেফিনেটলি স্ক্লেরেনকাইমা কলা। পিট কোন সরল কলার বৈশিষ্ট্য? পিট কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা এবং সবকটি পিট। পিট মানে হচ্ছে পাশাপাশি দুটি কোষের মধ্যে সমন্বয়। অর্থাৎ ধরুন এরকম ধরনের কোষ আছে, কোষ এবার এই কোষটা আবার পার্শ্ববর্তী কোষের ক্ষেত্রে এরকম ভাবে পিট তৈরি হয়। এই ছিদ্রগুলোকে আমরা পিট বলি। পিট আদান প্রদান হয় যার মাধ্যমে। তাই এটা স্ক্লেরেনকাইমা বৈশিষ্ট্য। পিট হচ্ছে স্ক্লেরেনকাইমা কলার বৈশিষ্ট্য। প্রস্তর কোষ কলা বলা হয় ক্লোরেনকাইমাকে, স্ক্লেরাইডকে বাস্ট ফাইবার এবং অবশ্যই সাধারণত স্ক্লেরাইডকে আমরা বলবো আমরা স্টোন সেল। চা পাতা এবং পেয়ারা শ্বাসে প্রাপ্ত সাধারণ কলাটি হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা কলা বা স্ক্লেরাইড। 61 নম্বর হচ্ছে ডি। নিচের কোনটি স্ক্লেরেনকাইমা তন্তুর বৈশিষ্ট্য নয়? স্ক্লেরেনকাইমা তন্তুর দুই প্রান্ত ছুচলো, এটা অবশ্যই দুই প্রান্ত ছুচলো হচ্ছে স্ক্লেরেনকাইমা। এদের কোষান্তর স্থান থাকে না, এটাও ঠিক। বাস্টতন্তু থাকে না, কোষগুলো বহুভুজ আকৃতির হয়। কোষগুলো বহুভুজ, এখানে এদের বাস্টতন্তু থাকে না। বাস্টতন্তু থাকে, বাস্ট ফাইবার বলতে যেমন জুট, এটা বাস্ট ফাইবার। তো সি নাম্বার আনসারটা হচ্ছে ভুল অ্যান্সার। 62 এদের বাস্টতন্তু থাকে। জাইলেম হলো এক ধরনের জটিল কলা, জটিল স্থায়ী কলা, জটিল কলা। 64 নম্বর বলছে কি নিম্নলিখিত কোনটি উদ্ভিদ জল পরিবহনে সবচেয়ে সাহায্য করে? শিবনল, ট্রাকিয়া, জাইলেম ভেসেল এবং শিবকোষ। তো অবশ্যই এখানে অ্যান্সারটা হচ্ছে 64 নম্বর জাইলেম ভেসেল। জাইলেম ভেসেল, এই যেটা জাইলেম ভেসেল, দিস ইজ ভেসেল। এর মাধ্যমে তোমার জলের ট্রান্সপোর্ট হয় জাইলেম ভেসেলের মাধ্যমে। জাইলেম প্ল্যান্টের খাদ্য এবং সঞ্চয় করে এবং ক্লোরোফিল থেকে খাদ্য তৈরি করে। আর ট্রাকিডের কাজকে জাইলেম ফাইবার কি করে? একে সাপোর্ট প্রদান করে। আর ট্রাকিড কি করে? তোমার জলীয় বস্তুর আদান প্রদান করে এর মাধ্যমে। নিচের কোনটি জাইলেম কলায় পাওয়া যায় না? এখানে সঙ্গী কোষ পাওয়া যায় না। নিচের কোনটি জাইলেমের সজীব উপাদান? জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব উপাদান। ট্রাকিড অ্যান্ড ট্রাকিয়ারি উপাদান থেকে পৃথক। ট্রাকিডটা ট্রাকিয়ারি উপাদান, তাহলে আমাদের এটা ট্রাকিয়া, ট্রাকিড অ্যান্ড ট্রাকিডস, ট্রাকিয়া ভেসেলস।
ক্যাসপেরিয়ান পট্টির উপস্থিতি দ্বারা, ক্যাসপেরিয়ান পট্টি থাকে আমাদের এন্ডোডার্মিস বা অন্তঃস্তকের মধ্যে, যেটা জলের আদান প্রদান প্রোটেক্ট করে। ছিদ্রবিহীন হয়, ইমপারফোরেটেড, নিউক্লিয়াসের অনুপস্থিতি দ্বারা, লিগনিফাইড হওয়ার জন্য। তাহলে এখানে কোনটা? ট্রাকিতে পার্থক্য হচ্ছে ছিদ্রবিহীন হওয়া, অর্থাৎ ট্রাকির অন্য ট্রাকির মধ্যে পৃথক, কারণ ট্রাকির হচ্ছে কি ছিদ্রবিহীন, এটা হচ্ছে ছিদ্রবিহীন হয়, কিন্তু ওরা ছিদ্রযুক্ত হয়। 68 নম্বর বলছে ট্রাকিয়া উপস্থিত এমন একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম বলো। তাহলে এখানে নিটাম, কারণ সাইকাস, পাইনাস, তারপর নিটাম, এটা আমরা অনেকটা উন্নত। 60 নম্বর বলছে লিব্রিফর্ম কোন কলার পরিলক্ষিত হয়? লিব্রিফর্ম হচ্ছে কি এক ধরনের এক্সটার্নাল থিক ওয়াল অ্যান্ড সিম্পল পিটস ন্যারো লুমেন থাকছে। যেমন আমাদের কি হয়, লিব্রিফর্ম এক ধরনের ফাইবার, আমাদের যে কাঠ হয়, উডের দুরকম ফাইবার থাকে, একটা বাস্ট ফাইবার, একটা হচ্ছে ফাইবার ট্রাকিড, এবং একটা লিব্রিফর্ম ফাইবার। লিব্রিফর্ম ফাইবার আর একটা ফাইবার ট্রাকিড, ফাইবার ট্রাকিড। এই লিব্রিফর্ম ফাইবারটা হচ্ছে কি এদের থিক ওয়াল থাকছে, থিক ওয়াল পুরো কোষ প্রাচীর থাকবে। সিম্পল পিট, পিট মানে হচ্ছে বাইরে এই ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো হচ্ছে পিট, যার মধ্যে জল প্রবেশ করে, সিম্পল পিট থাকছে। এবং থাকছে কি ন্যারো লুমেন, এবং এদের লুমেনটা খুব ছোট হবে। লুমেন বলতে ভিতরে যে অংশটা, সেটা ফাঁকা অংশটা ন্যারো লুমেন থাকছে। তাহলে এখানে বলছে কি লিব্রিফর্ম তন্তু কোন কলায় পড়ে? জাইলেম থাকে, কোলেনকয়মা থাকে, ফ্লোয়েম থাকে, এবং গৌণ ভাজক কলা থাকে। কারণ থাকে এটা হচ্ছে জাইলেম কলার মধ্যে থাকে। 70 নম্বর বলছে বেলুন আকৃতির গঠনকে টাইলোসিস, এই যে টাইলোসিস, যেখানে কি হচ্ছে যে প্যারেনকাইমা টিস্যুগুলো তোমার বৃদ্ধি পেয়ে জাইলেম যে ভেসেল থাকে, যার মধ্যে জল প্রবাহন হয়, সেটাকে বন্ধ করে দেয়। ভেসেলসের লুমেনের সৃষ্টি হয়। অসার কাঠের বৈশিষ্ট্য, ভেসেলসের মধ্যে জাইলেম প্যারেনকাইমা কোষের প্রবেশ ঘটে। 71 বলছে মজ্জাংশ গঠিত থাকে ফ্লোয়েম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, সিবনল এবং স্ক্লেরেনকাইমা দ্বারা। এটা জাইলেম প্যারেনকাইমা দ্বারা মজ্জাংশ, মজ্জাংশ মানে ভিতরের অংশটা। নিচের কোন বাক্যটি ভুল? পরিণত সিবনল উপাদানে সুস্পষ্ট নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে অঙ্গন বর্তমান। সিবনলের মধ্যে মাইক্রোবডিস উদ্ভিদ প্রাণী উপাকাশ দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে মাইক্রোবডিস, যেমন বাইরে একটা সিঙ্গেল আবরণ থাকে আর ভিতরে তোমার উপাদানগুলো থাকে। মাইক্রোবডিস উদ্ভিদ এবং প্রাণী দুটোতে দেখতে পাওয়া যায়। যেমন এক্সাম্পল হচ্ছে গ্লাইঅক্সিজম, এটা উদ্ভিদে পাওয়া যায়। পারক্সিজম শুধু প্রাণী কোষে পাওয়া যায়। এগুলো তারপর হচ্ছে কি স্ফেরোজম, তারপর বলছে এখানে কি, হ্যাঁ তাহলে মাইক্রো উপাকাশ পাওয়া যায় নিউক্লিয়াসের ভিতর ও সাইটোপ্লাজমে থাকা বস্তুগুলোর মধ্যে পেরিনিউক্লিয়ার স্থান বাধা সৃষ্টি করে। নিউক্লিয়াস এটা তো কোষ হয়, তো কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। কি করছে, তোমার সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে বাধা সৃষ্টি করছে। এখান থেকে নিউক্লিয়ার ছিদ্রের মাধ্যমে জিনিসের আদান প্রদান ঘটে। নিউক্লিয় রন্ধ্র দ্বারা আরএনএ প্রোটিন নিউক্লিয়াসে সাইটোপ্লাজম নিউক্লিয়াস যায়, এগুলো সব ঠিক আছে। পরিণত সুস্পষ্ট নিউক্লিয়াস, সিবনলের ক্ষেত্রে কোনো স্পষ্ট নিউক্লিয়াস থাকে না, এটা থাকে না। ক্যালোস্প্যাড গঠিত হয় সঙ্গী কোষ, জাইলেম প্যারেনকাইমা, সিবনল এবং ট্রাকিড তে। তো ক্যালোস্প্যাড তৈরি হচ্ছে কোথায়? এটা হচ্ছে তোমার সিবনলের মধ্যে, অর্থাৎ এটা সিবনল, যার মধ্যে জল প্রবাহিত হচ্ছে, খাদ্য প্রবাহিত হচ্ছে, এই অংশটাকে সিব প্লেট বা ছাকনি বলা হচ্ছে। এই অংশটা কি হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। ব্লক হওয়ার পর এখানে ফুড ট্রান্সফার লোকেশনটা অফ হয়ে যায়। 74 নম্বর বলছে শিব নালিকা চাতে পাওয়া যায়, তা হলো ফ্লোয়েমে পাওয়া যাচ্ছে। যে প্রোটিন ক্ষতিগ্রস্ত সিবনল ছিদ্র বন্ধ করে তাকে পি প্রোটিন বলা হয়, অর্থাৎ সিবনলের ছিদ্রটাকে বন্ধ করে দেখে পি প্রোটিন, এটাকে আমরা কি বললাম, যেটা ক্যালোস্প্যাড বললাম, ক্যালোস্প্যাড। 76 নম্বর নিচের কোনটি ফ্লোয়েমের উপাদান নয়? ফ্লোয়েমের উপাদান নয়, তাহলে কি হয়, ট্রাকিয়া জাইলেমের উপাদান। নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষটি কোন? নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ, নিউক্লিয়াসবিহীন ট্রাকিয়া,
সিভ টিউব এবং স্ক্লেরাইড। কোনটাকে বলা হচ্ছে সজীব কোষ, যেটা নিউক্লিয়াস থাকে না। এখানে কি ট্রাকের মধ্যে ভেসেলসের মধ্যে কি থাকে না, তোমার থাকে না, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস বিহীন সজীব কোষ হচ্ছে তোমার সিভ টিউব। এই যে সিভ টিউব, সিভ নালীর মধ্যে কি, এর মধ্যে কোনো এই কারোগুলো হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এর ফাইবারের মধ্যে নিউক্লিয়াস থাকছে, আবার প্যারেনকাইমার মধ্যে নিউক্লিয়াস থাকছে, কিন্তু এই সিভ টিউবের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে সিভ টিউব। নিম্নলিখিত কোন কোষটিতে নিউক্লিয়াস থাকে না, তাহলে সিভ টিউব হয়ে গেল। নিচের কোনটি সিভ নলের বৈশিষ্ট্য, কোষগুলো দেখতে নলাকার হয়, কোষগুলো নিউক্লিয়াস বিহীন হয়, কোষ প্রাচীরে কূপ থাকে, বৈশিষ্ট্য নয়, এবং প্রান্ত প্রাচীর ছিদ্রযুক্ত হয়। তাহলে কোষ প্রাচীরে কি কূপ থাকে, কূপ থাকে না। এদের ক্ষেত্রে কোষ প্রাচীরে কি থাকে না, কূপ থাকে না, থাকে না। তাহলে এখানে ভুল অ্যান্সারটা হচ্ছে সি। সঙ্গী কোষ পাওয়া যায় কোথায়, এটা ফ্লুইমে পাওয়া যাচ্ছে। সঙ্গী কোষগুলো কার সঙ্গে ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, দেখো এর সঙ্গে কি সিভ উপাদান, ট্রাইকোম, ভেসেলস উপাদান, রক্ষী কোষ। তাহলে সিভ সঙ্গী কোষ অর্থাৎ কম্পেনিয়ন সেল। কম্পেনিয়ন সেলগুলো কার সঙ্গে, এক তোমার সিভ টিউবের সঙ্গে খুব ঘন সন্নিবিষ্ট অবস্থান করছে, না হলে প্যারেনকাইমার সঙ্গে। তো এখানে কি সিভ টিউব বা সিভ উপাদানের সঙ্গে, অ্যান্সার তার কি সিভ উপাদান হওয়ার কথা। সঙ্গী কোষের কাজ কি, সঙ্গী কোষ মানে সঙ্গে থাকা, সাপোর্ট করা। সক্রিয় পরিমাণ সি উপাদান শক্তি সরবরাহ করে, ফ্লেমে জল সরবরাহ করে। নিষ্ক্রিয় পরিমাণ সি উপাদান সুক্রোজ লোডিং হয়, সি উপাদান সুক্রোজ লোডিং করে। তাহলে এখানকার অ্যান্সারটা হচ্ছে কি সি উপাদান সুক্রোজকে লোডিং করে। সি উপাদান কম্পোনেন্ট সেল রয়েছে সি উপাদানে, এর কাজ হচ্ছে যে এই সিভ উপাদান সিভ প্লেটের মধ্যে ফ্লেম খাদ্যবস্তুকে লোড করে দেওয়া, তার মধ্যে বয়ে যাবে। 83 বলছে ফ্লেমের মধ্যে সঙ্গী কোষের অনুপস্থিত থাকে কোথায়, একবীজপত্রীতে, দ্বিবীজপত্রীতে, ব্যক্তবীজিতে এবং সবকটিতে। তাহলে এখানে কি বলছে, ফ্লেমের মধ্যে সঙ্গী কোষ অনুপস্থিত থাকে ব্যক্তবীজিতে। ব্যক্তবীজ উদ্ভিদের ব্যক্তবীজী উদ্ভিদের ফ্লেমে অনুপস্থিত থাকে কে, এক নম্বর হচ্ছে কি কেবলমাত্র সিভ টিউব, কেবলমাত্র সঙ্গী কোষ, সিভ টিউব এবং সঙ্গী কোষ উভয় সাধারণত কি থাকে, অ্যাবসেন্ট থাকে কোথায়, এই তোমার জিমনোস্পার্ম প্ল্যান্ট অর্থাৎ ব্যক্তবীজ উদ্ভিদে। এবার 85 নম্বর বলছে, দেখুন ব্যক্তবীজী উদ্ভিদের সঙ্গী কোষের পরিবর্তে কোন কোষ উপস্থিত থাকে, সঙ্গী কোষের স্ক্লেরাইড, ইডিওব্লাস্ট, অ্যালবুমিনাস কোষ। তাহলে ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে সঙ্গী কোষ এবং সিভ টিউব দুটোই থাকে না, তারপর তার সঙ্গে কি থাকছে, অ্যালবুমিনাস কোষ থাকছে। প্লাজমা ডেসমাটা সাধারণত দেখা যায়, প্লাজমাকে দুটো কোষের সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমে বস্তুর আদান প্রদানের জন্য ছিদ্র থাকে, তাকে বলা হচ্ছে প্লাজমা ডেসমাটা। এটা জাইলেম প্লাজমা কি সাধারণত দেখা যায় জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তুর মাঝে, ট্রাকিয়া এবং ফ্লেম তন্তুর মাঝে। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, মেনলি প্লাজমা ডেসমাটা দেখতে পাওয়া যাচ্ছে তোমার কোথায়, সেটা হচ্ছে সিভনল এবং সঙ্গী কোষের মাঝে। এটা কোথায়, সিভনল সঙ্গী কোষের মাঝে অবস্থান করে। ফ্লুয়েম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে, ফ্লুয়েম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে কোথায়, একবীজপত্রীর কাণ্ডে, দ্বিবীজপত্রীর কাণ্ডে, দ্বিবীজপত্রীর মূলে এবং দ্বিবীজপত্রীর পাত্রে। তো ফ্লুয়েম প্যারেনকাইমা হচ্ছে অনুপস্থিত থাকে একবীজপত্রীর কাণ্ডে। ফ্লুয়েম স্ক্লেরেনকাইমাকে বলা হয় স্টোন সেল, বাস্ট ফাইবার, উড ফাইবার, সারফেস ফাইবার। তাহলে কি বলা হচ্ছে ওকে বলা হচ্ছে তোমার বাস্ট ফাইবার। ফ্লুয়েম স্ক্লেরেনকাইমাকে বাস্ট ফাইবার বলা হয়। ফ্লুয়েম কোন উপাদানটি মৃত, হচ্ছে এখানে ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম তন্তুটা মৃত। পারতন্তু হলে এক প্রকারের বাস্ট ফাইবার, এটা ফ্লুয়েম প্যারেনকাইমা, ট্রাইকোম, ফ্লুয়েম তন্তু, এটা ফ্লুয়েম তন্তু। বাস্ট ফাইবার এক ধরনের ফ্লুয়েম তন্তু বলছে বাস্ট ফাইবার। পারতন্তু হলে এক ধরনের কি হচ্ছে, এটা ফ্লুয়েম তন্তু। বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের বর্ষবল্য থেকে বয়স নির্ণয় করা হয় তাকে বলা হয় কি, ডেন্ড্রোলজি বলা হয় তাকে। ডেন্ড্রোক্রোনোলজি মানে এজ। গাছের বয়স অনুমান করা যায় বর্ষবলয়ের সংখ্যা দ্বারা, সারকাস্টের ব্যাসের পরিমাণ দ্বারা, উচ্চতা পুত্র দ্বারা, জীবভর দ্বারা। তাহলে বর্ষবলয়ের সংখ্যা দ্বারা তোমার কি হয়, গাছের বয়স নির্ধারণ করা যায়।
কাষ্ঠ বা উড শব্দ যার ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে কি গৌণ জাইলেমের ক্ষেত্রে। 93 ক্ষেত্রে হচ্ছে কি গৌণ জাইলেমের ক্ষেত্রে। যখন এক ধরনের কাষ্ঠের বর্ণ ও গাঢ়ত্ব হালকা এবং অন্য কাষ্ঠের বর্ণ গাঢ়ত্ব বর্ণযুক্ত ইন্দ্রিয় হয় তখন তারা হলো যথাক্রমে বসন্তকালীন ইট কাঠ এবং শরৎকালীন কাষ্ঠ। বসন্তকালীন এবং শরৎকালীন কাষ্ঠ হচ্ছে তারা, কারণ এক কাণ্ডের বর্ণ গাঢ়ত্ব হালকা। তাহলে এই যে সাদা অংশ দেখো বর্ণ গাঢ়ত্ব হালকা আছে। তারপর হচ্ছে কি অ্যালবার্নাম, এর অপর নাম কি সার কাঠকে বলা হচ্ছে অ্যালবার্নাম। সার কাঠ বলতে এই যে কালো অংশটা, এই অংশটা কি লিগনিন, সুবেরিন, তারপর হচ্ছে ট্যানিন, রজনীতি জমা হওয়ার পরে ওটা সার কাঠে পরিণত মৃত্যুকলে পরিণত হচ্ছে। দ্বিবীজপত্রের কাণ্ডে গৌণ বৃদ্ধি হলে চড়ায় অসার কাঠ বৃদ্ধি পায়, সার কাঠটা চড়ায় বৃদ্ধি পায়। সার কাঠ বৃদ্ধি পায়। ডুরামেন হলো পেরিডাম, স্যাপউড, বাকল। ডুরামেন হেভি উড বলা হয় যেটাকে, সেটা হচ্ছে তোমার হার্টউড। হার্টউড মানে কোনটা, এর ভিতরের অংশটা কালো অংশটাকে হার্টউড বলা হয়। কোন গঠনটি পুনর্বিভাজিত নয়? ফেলেম, ফেলোডাম, ফেলোজেন এবং কাঠ। তাহলে এখানে কি হচ্ছে যে ফেলেম এবং ফেলোজেন কাঠ, তাকে বলো এখানে ফেলোজেনকে বলো, ফেলোজেন বিভাজিত হয় না। বর্ষবলয় কিভাবে তৈরি হয়? স্প্রিং উডের পরপর দুটি বলয়, স্প্রিং অটাম উডের পর্যায়ক্রমে দুটি বলয়, অ্যাটাম উডের পরপর দুটি বলয় এবং স্যাপুডের। তাহলে স্প্রিং উডের পরপর মানে স্প্রিং উড বলতে এই দেখো এখানে বলছে স্প্রিং ডে, অর্থাৎ এই যে সাদা অংশটা সেটা স্প্রিং। এই জায়গাটা দেখি, এই জায়গাটা তোমার জাইলেম ফাইবার বেশি থাকে, জাইলেম ফাইবারটা খুব বেশি পরিমাণে থাকে, যেখানে কোষটা বেশি বিভাজিত হয়েছে। কিন্তু যখন লেট সামার আসছি তখন এখানে শুধু কি থাকবে, জাইলেম ফাইবার কম থাকে। ওকে, এক্ষেত্রে জাইলেম ফাইবার। তারপর বলছে কি এই যে এই অংশটা হচ্ছে কি এই যে কালো অংশটা তো এটা হচ্ছে কি লেট সামার উড, যেখানে তোমার কি থাকে মেনলি জাইলেম ফাইবারের পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকে। ভুল বক্তব্যটি চিহ্নিত করো। গৌণ জাইলেম দ্বারা ভুল বক্তব্য চিহ্নিত করো কি, গৌণ জাইলেম দ্বারা গঠিত কেন্দ্রিতিক অবস্থা হালকা বর্ণের অঞ্চলটি হলো অসার কাঠ, নট কেন্দ্রিতিক গাঢ় বর্ণ হবে এটা। ট্যানিন, রেজিন, তেল প্রভৃতি সঞ্চয় ফলে সার কাঠ বর্ণ। এই যে সার কাঠটা তৈরি হয়েছে কি ট্যানিন, রেজিন, ঠিক আছে এটা। সার কষ্ট জল পরে অংশগ্রহণ করে না, কিন্তু যান্ত্রিক যেরকম, ঠিক আছে, কারণ এটা ডেড টিস্যু, মারা যায়, যেটা মরে যায়। অসার কাঠ মূল থেকে পাওয়া জল এবং খনিজ লবণ অসার কাঠ। হ্যাঁ, অসার কাঠ মানে এই পাশের যে হলুদ কাঠটা রয়েছে অসার কাঠ, জল ও খনিজ লবণ পাওয়া যায়। তাহলে অ্যান্সার হয়ে গেল কি এখানে ভুল বক্তব্য বলতে এটা। উদ্ভিদের বর্ষপরের উৎপত্তি সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি সত্য নয়? ক্যাম্বিয়াম বিভেদনের ফলে পূর্বকালীন কাষ্ঠ এবং বিলম্বিত পূর্বকালীন কাষ্ঠ এবং বিলম্বিত হয়, হয়ে হালকা এবং গাঢ় বলয়ের সৃষ্টি করে। তারপর হচ্ছে কি সত্য নয় বলছে এখানে। তাহলে ক্যাম্বিয়াম যখন বিভাজন ঘটে বেশি করে, তখন পূর্বকালীন কাষ্ঠে বিলম্বিত কাষ্ঠে হালকা গাঢ় বর্ণ ধারণ করে। ক্যাম্বিয়াম সক্রিয় জলবায়ুর পরিবর্তন নির্ভর করে। নাতিশীতোষ্ণ অঞ্চলে উদ্ভিদের বর্ষবলয় সুস্পষ্ট নয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে মানে জলবায়ু সাধারণত ফ্ল্যাকচুয়েশন রেট বেশি বলে এখানে আরো বেশি সুস্পষ্ট। প্রতি বছর বর্ষাকাল তৈরি হয় বসন্তকালীন কাঠ এবং শরৎকালীন কাঠ। তাহলে এখানে সি নম্বরটা হচ্ছে ভুল। সার কাঠ সম্পর্কটা ভুল। সার কাঠ মানে এই যে মধ্যের কাঠটা বলে সার কাঠ। জৈব যৌগ এর মধ্যে জমা হয়, এটা অত্যন্ত মজবুত, এর দক্ষতার সঙ্গে জল ও খনিজ লবণ পরিবহন করে। এর সি নম্বরটা ফলস, অর্থাৎ রাইট আনসার হচ্ছে এটাই। লিগনিন দ্বারা গঠিত হয়, মজবুত হয়, এখানে রজন, ট্যানিন সব জমা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ জাইলেম এবং ফ্লুয়েম তৈরি হয়। গৌণ জাইলেম এবং ফ্লুয়েম তৈরি হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে তৈরি হয়। 104 নম্বর যে কোন উদ্ভিদ গৌণ বৃদ্ধি একেবারে হয় না? এটা হচ্ছে ঘাসে। অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদে যেহেতু ক্যাম্বিয়াম থাকে না, তাই গৌণ বৃদ্ধি হয় না। উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় নিম্নলিখিতের মধ্যে কোন কলাটির সৃষ্টি হয় না? ফেলোজেন, ফেলেম,
পেরিসাইকেল তৈরি হয় না। উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় গৌণ ফ্লোয়েমের তুলনায় গৌণ জাইলেম বেশি সৃষ্টি হয়। তার কারণ হলো ক্যাম্বিয়াম কেন্দ্রের দিকে বেশি সক্রিয়, ক্যাম্বিয়াম বাইরের দিকে সক্রিয়, ক্যাম্বিয়াম উভয় দিকে সক্রিয়। এগুলো গৌণ বৃদ্ধিতে পার্থক্য। এখানে কি ক্যাম্বিয়াম হচ্ছে কেন্দ্রের দিকে বেশি সক্রিয়। গৌণ কর্টেক্স কি নামে পরিচিত? গৌণ কর্টেক্স তোমার হচ্ছে বাকল বা ছাল, যেটা হচ্ছে ফেলোজেন, ফেলেম, ফেলোডাম তৈরি করছে 3টা অংশ, সেটাকে বলা হচ্ছে এখানে বি নম্বরটা ফেলোডাম নামে পরিচিত। তাহলে গৌণ কর্টেক্সে কি থাকে? 3টা পার্ট, ফেলোজেন, ফেলেম, ফেলোডাম থাকে। তার ফেলোডামকে বলা হচ্ছে গৌণ কর্টেক্স। দ্বিবীজ পদ্ধতিতে কর্ক ক্যাম্বিয়াম সৃষ্টি হয়। কর্টেক্সের অবিভাজিত কর্ক ক্যাম্বিয়াম তৈরি হয় তোমার হচ্ছে কি কর্টেক্সের অবিভাজিত প্যারেনকাইমা কোষ থেকে। মানে কর্টেক্স মানে এই যে বহিঃস্তর, এই বহিঃস্তর বাইরের দিকে যে স্তরটা রয়েছে কর্টেক্স বলে। এর আনডিফারেন্সিয়েটেড সেল থেকে তৈরি হয়। কর্টেক্সের অবিভাজিত কোলেনকাইমা কোষ থেকে তৈরি হয়। মজ্জাংশ প্যারেনকাইমা কোষ থেকে তৈরি হয়। পেরিসাইকেলের প্যারেনকাইমা কোষ থেকে তৈরি হয়। তাহলে এখানে হচ্ছে কি কর্টেক্সের অবিভাজিত প্যারেনকাইমা কোষ থেকে তৈরি হয় এবং কর্টেক্সের অবিভাজিত কোলেনকাইমা কোষ, প্যারেনকাইমা আর কোলেনকাইমা থেকে তৈরি হয়। তাহলে 1 আর 2 কারেক্ট, এ নম্বর অপশনটা কারেক্ট। এটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। প্রথমে দেখো জাইলেম, এটা শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হয়। জাইলেম এবং ফ্লুমের মধ্যে নীল কালারের দেওয়া ক্যাম্বিয়াম টিস্যু রয়েছে। এই ক্যাম্বিয়াম বলা হয় ফেসিকুলার ক্যাম্বিয়াম। পরবর্তী ফেসিকুলার ক্যাম্বিয়াম তোমার প্রস্থে বৃদ্ধি পেয়ে রিং তৈরি করেছে, তারপর ক্যাম্বিয়াম রিং বলা হচ্ছে। এবার ফেসিকুলার ক্যাম্বিয়ামটা কি করবে? বিভাজিত হওয়ার ফলে এখানে বাইরে ফ্লুয়েম রয়েছে, ভিতরে জাইলেম রয়েছে, প্রাইমারি ফ্লুয়েম, প্রাইমারি জাইলেম। এটা কি করবে? তো বিভাজিত হওয়ার ফলে প্রচুর পরিমাণে প্রাইমারি সেকেন্ডারি জাইলেম তৈরি করবে, অল্প পরিমাণে সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি করবে, যার ফলে কি হয়? এই কোষের বিভাজনটা কেন্দ্র থেকে বাইরের দিকে হয়। এবার বাইরের দিকে যখন হচ্ছে, এখানে মেডুলারি রেজ ফর্মেশন হচ্ছে, বাইরের দিকে যে কর্টেক্স অঞ্চল সেখানে পুরো চাপ পড়ছে। যার ফলে এটা কি হচ্ছে? তখন বাইরের দিকে কাঠ আকারে বেরিয়ে আসছে বলে এদের গাছগুলো কি হয়? ছালগুলো ফেটে যায়। তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং এই চ্যাপ্টার বা সেমিস্টার অনেক যে আরও সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই কোয়েশ্চেনগুলো তোমাদের নিট বলো, জেনপার বলো, এএনএম, জিএনএম বা যে কোনো বায়োলজি বেসড এক্সাম, সেখানে কিন্তু খুবই উপকারী, এবং এগুলো হচ্ছে বেসিক কোয়েশ্চেন যেগুলো তোমাদের জানতেই হবে। না জানলে কিন্তু তোমরা কখনো নিটের মতো পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।